বাংলাদেশের যে মেইন বন্দর চট্টগ্রাম এবং এছাড়া লালদিয়া সেখানে একটা বন্দর তৈরি করবে, তারপরে আবার এই যে ঢাকার পানগাঁও, তো এই সমস্ত বন্দরগুলো এগুলো বিদেশিদের হাতে অলরেডি তুলে দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেদিন শেখ হাসিনার ফাঁসি রায় দেওয়া হচ্ছিল সারা দেশের মানুষ ওইসব নিয়ে ব্যস্ত ছিল, আবার বাকি মানুষ যাতে অন্য কোনো দিকে নজর দিতে না পারে এই জন্যে ওই ৩২ নম্বর বাড়ি ভাঙ্গার জন্য ওখানে একটা বিশাল নাটক মঞ্চস্থ হয়। সারা দেশের মানুষ তো ওইসব নিয়ে ব্যস্ত ছিল। আর ইন দি মিন টাইম ওই দিনেই হোটেল কন্টিনেন্টাল না কি জানি, ইন্টারকন্টিনেন্টাল না সোনারগাঁও কোন হোটেলে বসে এই বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য চুক্তি করা হয়। তো সরকারের এই ধরনের পদক্ষেপ এটা কিন্তু একটু সন্দেহের উদ্রেক করে যে হ্যাঁ, ভালো কথা, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে বাংলাদেশের যে বন্দরগুলো আছে সেগুলা বাংলাদেশের যে অপারেটর আছে তারা খুব অদক্ষভাবে চালায় এবং এখানে অনেক দুর্নীতি হয়, যার ফলে বন্দরের ব্যবস্থাপনা উন্নত হয় না, এখানে বাইরের যে সমস্ত জাহাজ আসে সেগুলো দীর্ঘসূত্রিতায় ওই যে দাঁড়িয়ে থাকে আর কি, মানে খালাস করার যে বিষয় আর কি। একটা বন্দরের সক্ষমতা বস্তুত নির্ণয় হয় ওই বন্দরে কোনো জাহাজ ভিড়লে ওই জাহাজের মালামাল কত দ্রুত আনলোড করা হয় তার উপরে। তো আমি শুনছি বাংলাদেশে এই আনলোডিং টাইম নাকি ২-৩ দিনেরও বেশি নাকি জানি, আমি একজাক্টলি বলতে পারছি না, বাট এই ক্ষেত্রে বাংলাদেশের বন্দরের খুব বদনাম আছে, অর্থাৎ আনলোডিং করতে বহু টাইম নেয়। আর একটা জাহাজ যদি আনলোডিং না করে ওই বন্দরে ঠায় দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে তার ড্যামারেজও দিতে হয়, এই ধরনের অনেক কিছু। এবং আমি শুনছি এই সমস্ত কারণে পৃথিবীর অনেক দেশের নাম করা যে সমস্ত শিপিং লাইন আছে তাদের জাহাজ নাকি বাংলাদেশে আসে না ওই কারণে। তো ইত্যাদি কারণ দেখিয়ে এবং একই সঙ্গে যারা নাকি বন্দরে চাকরি বাকরি করে আর কি এই অপারেটিং সিস্টেমে, তো তারাও নাকি অনেক দুর্নীতি করে, অনেক টাকা পয়সা আয় উপার্জন করে এবং এই দুর্নীতির কারণেও নাকি এই বন্দরে জট লেগে থাকে এবং অদক্ষ ব্যবস্থাপনা তৈরি হয়। স্বাভাবিকভাবে যারা দুর্নীতি করে তারা তো দক্ষতায় কম হয়, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তো এই সমস্ত কারণ দেখিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদি মনে করেন যে হ্যাঁ বন্দর দক্ষতা বাড়াতে হবে, আয় উপার্জনও বাড়াতে হবে এবং সেই হেতু পৃথিবীর বিভিন্ন দেশের যে শিপিং লাইনের জাহাজ আছে সেগুলোকে বাংলাদেশে আনতে হবে, খুব মহান একটা উদ্যোগ। তো তাই যদি হয় তাহলে উনি ওই রকম একটা দিনে কেন এই চুক্তিটা করতে গেলেন? অনেকটা বলা যায় যে অত্যন্ত সচেতনভাবে এবং সূক্ষ্মভাবে মেটিকুলাস ডিজাইন করে একেবারে অনেকটা গোপনে, তাই না? অর্থাৎ কেউ যেন কোনো কিছু জানতে না পারে এবং জেনে গেলে আবার ভেজাল যদি করে, একবার চুক্তি হয়ে গেলে তারপর আর কী করবে, তাই না? তবে খুবই আশ্চর্যজনক একটা বিষয় আমার নজরে পড়ল, সেটা হলো এই, যদি এখন আওয়ামী লীগ ক্ষমতা থাকতো আর এরকমভাবে কোনো পোর্ট বা কোনো কিছু এরকম যদি দীর্ঘমেয়াদী কোনো লিস্টিজ কোনো কোম্পানিকে দিত, তা সে দুবাই কোম্পানি হোক আর আমেরিকান কোম্পানি হোক, যে কোম্পানিকেই দিত, ওই একই যুক্তি দেখায় যেটা নাকি এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেখাচ্ছে। এবং এর সাথে আরও ভালো যদি যুক্তি দেখায়, এও যদি এই ধরনের কর্মকাণ্ড করতো, এতক্ষণে বাংলাদেশব্যাপী দেখতেন যে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যেত। যত বিরোধী রাজনৈতিক দল যারা আছে না তারা বলতো যে এই দেশ বিক্রি করে দিল, এই আওয়াজটা কিন্তু তুলতো। আর যারা নাকি ওই যে কিছু আছে না যে কিছু আছে যে পরিবেশ কর্মী নানা এনজিও আছে, তারাও কিন্তু ব্যাপক সোচ্চার হতো, রাস্তায় নেমে একেবারে আন্দোলন শুরু করে দিত। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তিটা করছে না, একেবারে অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, চতুর্দিকে শুনশান নীরবতা, কেউ কোনো কথা বলে না, কোনো টুটা কোনো শব্দ নেই। এবং এমনকি বিএনপি নামক যে দলটা তারাও কিন্তু কোনো কথা কিছু বলে নাই। দেখলাম মাত্র 2-1 লোক যারা নাকি আসলে পেশা সাংবাদিক, খুব বেশি রাজনৈতিক পরিচয় তাদের না, ওরাই দেখলাম যে ওই যে টেলিভিশনে টক শোতে অথবা নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখানে 2-4 কথা বলছে। বাট যাদের কাছ থেকে সত্যিকার অর্থে বিরূপ সমালোচনা হওয়ার কথা তারা কিন্তু একটা টু শব্দ করে না। আমি বুঝলাম না ঘটনা কি। ওই যারা সাংবাদিক টাইপের তারা 2-1 সমালোচনা করেছে, তাও দেখি মিন করে, এবং তারা মেইনলি যে পয়েন্টের উপরে সমালোচনাটা করছে সেটা হলো এই
যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে তো ক্ষমতায় না। অর্থাৎ এই ধরনের একটা সরকারের আসলেই কোনো নৈতিক অথবা আইনি ভিত্তি আছে কি না, যে বাংলাদেশের কোনো একটা স্থাপনা বা কোনো একটা জায়গা বা কোনো একটা কিছু, এই পোর্টের মতো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তাই না? পোর্ট তো হলো একটা দেশের কী বলা যায় অর্থনৈতিক হৃৎপিণ্ড। তো এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা এটা কি তারা বাইরের কোনো দেশকে দিতে পারে? দেওয়ার কি রাইট কি তাদের আছে? এই ধরনের প্রশ্ন করছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করছে সেটা দেখলাম যে হ্যাঁ, তারপরও যদি মনে করা হয় যে বাংলাদেশের লোকজনের কোনো সক্ষমতা নাই বা বাংলাদেশের আভ্যন্তরীণ যে অপারেটর আছে যারা পোর্ট চালায়, এই চিটাগাং বন্দরকে পারঙ্গম করার মতো, মানে এফিসিয়েন্টলি পরিচালনা করার মতো দক্ষতা যোগ্যতা তাদের নাই, অর্থাৎ বাইরের যে সমস্ত দেশের অত্যন্ত দক্ষ অপারেটর আছে তাদেরকে দিতেই হবে। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কি ওপেন টেন্ডার করতে হবে, তাই না? ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে। এই টেন্ডার করলে পৃথিবীর বিভিন্ন দেশের অপারেটররা সেখানে দরপত্র দিবে, এবং যারা নাকি বেশি দরপত্র দিবে, দরপত্র মানে কি, এখানে লিজ দেওয়ার মানে কি, লিজ দেওয়ার মানে হচ্ছে যে ওরা প্রতি বছর বাংলাদেশকে কত টাকা দিবে, প্রতি বছর বাংলাদেশকে কত টাকা দিবে, এটাই তো। এখন যে কোম্পানি সবচাইতে বেশি দরপত্র অফার করতো তাদেরকেই দিত, তাহলে সেটা তো লিগাল। বাট আমরা বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি যারা নাকি আলোচনা সমালোচনা করছে তারা এই পয়েন্ট উত্থাপন করছে যে দরপত্র ছাড়াই এরকম দিয়ে দিল, তাও আবার ম্যান্ডেটবিহীন একটা সরকার, এদের কি এই ধরনের রাইট আছে কিনা। মজার বিষয় হচ্ছে এখন কিন্তু কেউ বলছে না যে দেশ বিক্রি করে দিয়েছে, এই অভিযোগ কিন্তু কেউ করছে না দেশ বিক্রি করে দিয়েছে। অথচ শেখ হাসিনার আমলে যদি এই কর্মকাণ্ডটা করা হতো তাহলে একেবারে গোটা বাংলাদেশ একেবারে উল্টে ফেলতো, যে দেশ বিক্রি করে দিয়েছে, তাই না? এই যে ভারত, যারা নাকি বাংলাদেশের কিছু ট্রানজিট ব্যবহার করবে বলে অনেক কিছু করছিল, কিন্তু কতটা ট্রানজিট তারা সুবিধা নিয়েছিল কে জানে। আর যদি নিয়েও থাকে কিছু, তো সেক্ষেত্রে তো তারা ফি দিত। তো এই কর্মকাণ্ডের জন্যে গত কয়েক যুগ ধরে আমরা অন্তত শেখ হাসিনার শাসনামলে আমরা তো এটা শুনছি যে বাংলাদেশ নাকি বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা ভারতের কাছে, এই অভিযোগ আমরা শুনছি না? সারা বাংলাদেশের মানুষ এটা বিশ্বাসও করতো, এত প্রচারণা হতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। অথচ এই যে অন্তর্বর্তীকালীন সরকার গত 15-16 মাস ক্ষমতা আছে, বাংলাদেশ বিক্রি করে দিয়েছিল শেখ হাসিনা, এই ধরনের কোনো চুক্তি অদ্যবধি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে তো পারেই নাই। উল্টে আমরা দেখলাম বাংলাদেশই বরং ভারতকে কিছুটা কিনছিল। কীরকম? ওই যে তাদের পোর্ট ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্টস পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতো না, যেটা কিছুকাল আগে ওই যে ভারত বন্ধ করে দিল। যে না, যখন বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে সারাক্ষণ যুদ্ধ করার হুমকি দিচ্ছে, তখন এই বাংলাদেশকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় না। তো এটা তো প্রকারান্তরে শেখ হাসিনাই বরং ভারতকে খানিকটা কিনে ফেলছিল, তাই না? এর জন্যে কিন্তু কেউ এখন শেখ হাসিনাকে ধন্যবাদ দেয় না, বা শেখ হাসিনার এই কৃতিত্ব কিন্তু কেউ স্বীকার করে না। উল্টে এখন তাকে কি করা হলো, বাংলাদেশে তার যে উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো ছিল আমরা জানি, এই যে পদ্মা ব্রিজ, তার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে ওই যে মেট্রো রেল ইত্যাদি ইত্যাদি করে বাংলাদেশের যে গতিশীলতা এটা তো অনেক বেড়ে গেছে, তো বলাই যায়। এর জন্য এখন তার ফাঁসির রায় হয়ে গেছে, তাই না? তার কিন্তু ফাঁসির রায় হয়ে গেছে। কেন এই সমস্ত উন্নতি করল এবং ভারতের থেকে এই যে সুবিধাগুলো নিয়েছিল, এই যে বাংলাদেশের পণ্য ভারতের পোর্ট ব্যবহার করে বাইরের দেশে রপ্তানি করার যে সুযোগ ভারতের কাছ থেকে নিয়েছিল, এটাও কিন্তু কঠিন অপরাধ সেখানে করে ফেলছিল, এবং যার জন্য কিন্তু তার ফাঁসির রায় হয়ে গেছে। এখন যারা নাকি এই পোর্ট দিয়ে দিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এদের যে সাপোর্টার গ্রুপ আছে, অর্থাৎ সেই ছাত্র নেতা বৈষম্য বিরোধী যারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তারাই এখন সেই শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসি দিতে চায়। অপরাধ, ওই অপরাধ বলে যে জুলাই আন্দোলনের সময় কত লোকজন মরছে ওইটাই বলে। বাট আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের এই যে উন্নতি খানিকটা করছিল, এইটাই মনে হয় যে তার অপরাধ নাকি, আমার কাছে তো সেরকম মনে হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখন বাংলাদেশকে একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে যাবেন,
এখন বিদেশি কোম্পানিকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশে, অলরেডি দিয়েও দেওয়া হয়েছে, যেটার জন্যে আমেরিকা অনেকদিন ওয়েট করছিল, তাই না? এই যে ডিপি ওয়ার্ল্ড, আমি একটু খোঁজখবর নিলাম, দেখলাম যে এদের সাথে আমেরিকার সরকারের বেশ একটা ভালো যোগসূত্র আছে, ভালো একটা যোগসূত্র আছে, এবং এই ডিপি ওয়ার্ল্ড আমেরিকাতেও কিন্তু অপারেট করে। আসলে ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর অনেক দেশেই তারা বন্দর অপারেট করে, এমনকি ভারতেও করে। এখন ভারতে যদি করে তারা, সেখানে যদি সমস্যা না হয়, তাহলে বাংলাদেশে কি সমস্যা হবে? আমার ধারণা যে এখানে যেহেতু এই আমেরিকায়ও অপারেট করে থাকে, অনেকে বলে যে এর মাধ্যমে আমেরিকা হয়তো তাদের কিছু স্বার্থ উদ্ধার করবে, সেটা ভিন্ন বিষয়। আমি অবশ্য অত গভীরে জানিও না, তেমন আমার তথ্য নাই, করলে করতেও পারে। দুবাই তো একটা আমেরিকার তাবেদার রাষ্ট্র, তাই না? এবং দুবাইতে আমেরিকার ঘাঁটিমাটি আছে। তো এই সমস্ত ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে যদি কোনো কিছু বলে, আমেরিকার সরকার যদি বলে এইটা করো, এটা করো, সেটা করো, আমার তো মনে হয় যে ডিপি ওয়ার্ল্ড কোম্পানি সেটাকে অবজ্ঞা, ইগনোর করবে মনে হয় না। কিন্তু একদিক দিয়ে আমার কাছে মনে হয় যেটা ভালোই, বাংলাদেশের যে অপারেটররা আছে তারা অদক্ষ ছিল, ঠিকমতো তারা পেমেন্ট করতো না, ভালো দাম দিত না, এদের থেকে ভালো দামে বাইরের কোম্পানিকে দেয়া হলো। কিন্তু যত ভালো কাজই করা হোক না কেন, এইটা যদি শেখ হাসিনার আমলে করা হতো, তাহলে কিন্তু এই দেড় বিক্রি হয়ে গেল, এই অভিযোগ কিন্তু উত্থাপিত হতো। এখন আমাদেরকে ওয়েট করতে হবে, যে বাকি যে কর্মকাণ্ডটা ডক্টর মোহাম্মদ ইউনূস কবে করবেন। ওই যে সেন্ট মার্টিন দ্বীপ, তাই না? সেখানে তো লোকজনের যাওয়া অনেক দিন থেকে বন্ধ আছে, এবং পরে এই কিছুদিন আগে সেখানে যাওয়া আবার চালু করা হয়েছে, বাট বলা হয়েছে 2 ঘন্টার বেশি ওখানে থাকা যাবে না। তো ওই সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু 2 ঘন্টার জন্য যাবে না, তাই না? অধিকাংশ লোক সেখানে যায় 2-1 রাত থাকার জন্যে, ওই যে হোটেলে তারও রিসোর্ট যেগুলো আছে, তাই না? তো 2 ঘন্টার জন্য তো কেউ যাবে না। এটা হলো একটা অন্যতম টেকনিক, অর্থাৎ অন্য কথায় তোমরা যাইও না, মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে। উদ্দেশ্য ওই যে শেখ হাসিনা কিন্তু বলতো যে তাকে নাকি কে বা কারা অফার দিয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপটা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবেন, এই ধরনের। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো মনে হয় যে সেই মিশন বাস্তবায়ন করার জন্যই আসছেন, অনেকে বলে আর কি। অনেকে বলে এখন পোর্ট তো দেওয়া হয়ে গেল, এখন সেন্ট মার্টিন কবে দিবে? আসলে দিলে আমার কাছে অন্যায় কিছু না। সেন্ট মার্টিনে এমনি কী আর হয়? ধরা যাক আমেরিকাকে ঘাঁটি করার জন্য সেন্ট মার্টিন দিয়ে দিল, ধরা যাক, তো তাহলে তো প্রতি বছর অনেক টাকা তো বাংলাদেশ সরকারকে দিবে, তাই না? কোটি কোটি ডলার দিবে। কিন্তু ধরেন যে যদি আমেরিকার সাথে নেগোশিয়েট করা হয় যে ঠিক আছে তুমি এখানে ঘাঁটি গাড়ো, বাট আমাদেরকে প্রত্যেক বছর 10 কোটি ডলার দিবা ভাড়া, 10 কোটি ডলার দিবা, আমার তো ধারণা যে আমেরিকা রাজি হয়ে যাবে। তো 10 কোটি ডলার মানে তো অনেক টাকা, তাই না? এখানে এই 10 কোটি ডলার কি আয় হয় বছরে? এখন যদি ট্যুরিস্টরা ওখানে যায়, বাংলাদেশি ট্যুরিস্ট, বাইরের ট্যুরিস্ট তেমন যায় না, তো 10 কোটি ডলার যদি ভাড়া চায়, আমার তো মনে হয় যে আমেরিকা দিতে রাজি হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কাজটা করে খারাপ হয় না। তবে আমার কাছে একটা বিকল্প চিন্তা আছে, সেটা হলো খোদ বাংলাদেশকেই যদি আমেরিকা নিয়ে নিত, তাহলে আরও ভালো হতো না? আমরা তাহলে আমেরিকান নাগরিক হয়ে যেতাম। এই চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি করতো এবং আমাদেরকে সেটা বুঝাতো, আমরা কিন্তু সবাই রাজি হতাম। কারণ এমনিতেই বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী, তারা কিন্তু আমেরিকা যাওয়ার জন্য পাগল, স্বপ্ন দেখে, তাই না? আমেরিকার এম্বাসিতে সকালবেলা যে দেখবেন সেখানে শত শত মানুষ ভিসার জন্য লাইন দিচ্ছে। যদিও এখন ভিসার রেশিও খুবই কম, শতকরা 5-7 জন ভিসা পায় কিনা কে জানে। এখন এই খালি কি সেন্ট মার্টিন, গোটা বাংলাদেশকে যদি আমেরিকা নিয়ে নিত, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে রাজি করাতে পারতো, তাহলে আমাদের একটা সুবিধা হয়ে যেত না? আমরা একেবারে বিনা পাসপোর্টে চলে যেতাম ডাইরেক্ট একেবারে নিউ ইয়র্ক। কি আনন্দ আকাশে বাতাসে গান গাইতে গাইতে, এটা একটা সুবিধা হতো না? তখন কি বাংলাদেশের তৌহিদি জনতা কিছু বলতো? মনে হয় বলতো না, কারণ তারাও তো স্বপ্ন দেখে আমেরিকা যাওয়ার, তাই না? তো এটা ছিল বক্তব্য। ধন্যবাদ।